আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব শিফাত পড়াশোনা করতেছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো আজকের এই ভিডিওতে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের থার্মোডায়নামিক্স অধ্যায়ের আমরা শর্ট রিভিশন করব, কনসেপ্ট এবং ফর্মুলাগুলো জানবো। যেগুলো জানলে আমাদের এমসিকিউ এবং সিকিউ মোটামুটি কভার হয়ে যাবে। জাস্ট পরবর্তীতে জাস্ট চিন্তা ভাবনা করে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো চলো আজকের শর্ট রিভিশনটা শুরু করি। তো তাপগতিবিদ্যার প্রথম যে টপিকটা সেটা ছিল থার্মোমিটার বা তাপমাত্রা রিলেটেড, তাপমাত্রিক ধর্ম এগুলো রিলেটেড। তো এই জিনিসটা মূলত আসছে, এই যেটা আসছে হলো তাপমাত্রিক ধর্ম থেকে আসছে, তাপমাত্রা এবং তাপমাত্রিক ধর্ম। তো সেখান থেকে আসছে হলো এটা যেমন থার্মোমিটারের যে মূলনীতি ছিল, তো থিটা মাইনাস থিটা ইস কোনো থার্মোমিটার যদি এরকম হয়, এটা হলো তার স্ট্রিম পয়েন্ট, এটা হলো স্ট্রিম পয়েন্ট, আর এটা হলো আমাদের আইস পয়েন্ট। মানে এটা হলো বাষ্পবিন্দু আর এটা হলো বরফ বিন্দু। তো মূলত কোন থার্মোমিটার বা যে কোনো ধরনের থার্মোমিটারই হোক, তার একটা এক্সট্রিম পয়েন্ট বা স্ট্রিম পয়েন্ট বাষ্পবিন্দু থাকে, আর একটা হলো নিম্ন পয়েন্ট বা আইস পয়েন্ট বা বরফ বিন্দু বলা হয়, এরকম থাকে। তো আর যে কোনো ধরো এখন তাপমাত্রা যে কোনো কিছু হইলো, তাহলে সেক্ষেত্রে আরেকটা থাকে যেটা আমরা থিটা বা এক্স বা যে কোনো কিছু হইতে পারে। তো এরকম একটা থার্মোমিটার থাকে যেটা হলো তাপমাত্রার জন্য আমরা নির্ণয় করি। এবং এর পাশাপাশি অন্য ধরনের ধরো থার্মোমিটার থাকলো যেটা তাপমাত্রা না, তাপমাত্রার ফলে অন্য একটা ধর্ম, প্রসারণ ধর্ম বা রোধ ধর্ম, চাপ ধর্ম কিছু একটা প্রকাশ করতেছে, সেরকম থাকতে পারে। তো সেইটার জন্য একটা এক্সট্রিম পয়েন্ট থাকবে, সেটার জন্য একটা আইস পয়েন্ট থাকবে। এবং সেটার জন্য এখানে যে তাপমাত্রার জন্য থিটা আসলো, সেই তাপমাত্রার জন্য এখানে একটা নতুন ধর্ম ধরলাম প্রসারণ প্রকাশ করবে, বা ধরলাম তার রেজিস্ট্যান্স প্রকাশ করবে, এরকম কিছু প্রকাশ করবে। তাহলে পুরোটা যেহেতু তাপমাত্রা আমাদের তাপমাত্রিক ধর্মের সমানুপাতিক হয়, সেইখান থেকে আমরা এইখানে আসতেছি হলো তাপমাত্রার পরিবর্তন আর তাপমাত্রিক ধর্মের পরিবর্তনটা সেম হয়। তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন আর তাপমাত্রিক ধর্মের পরিবর্তনটা সেম হবে, সেম অনুপাতে থাকবে। সেখান থেকে আমরা লিখতে পারতেছি থিটা মাইনাস থিটা আইস, থিটা স্ট্রিম মাইনাস থিটা আইস। এখানে তাপমাত্রিক ধর্মের ওই থিটার জন্য যেটা থাকতেছে তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক আইস পয়েন্টের ধর্ম এবং স্ট্রিম পয়েন্টের ধর্ম মাইনাস আইস পয়েন্টের ধর্ম, এটা ইউজ করব। এখন যদি আমার আহ, যদি রোধের কথা বলা হইতো, চাপের কথা বলা হইতো, তাহলে এখানে চাপ, রোধ বা চাপের জন্য ইউজ করতাম, রোধ বা চাপের জন্য ইউজ করতাম। ঠিক আছে, এইভাবে। তো সেটারই একটা উদাহরণ হলো এখানে, যে থার্মোমিটারের ক্ষেত্রে সেলসিয়াসের ক্ষেত্রে কি হয়, স্টিম পয়েন্ট 100 এবং আহ, বরফ পয়েন্ট কি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তো 100 মাইনাস 0, আর আইসের জায়গায় 0। আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কি হয়, নিম্ন পয়েন্ট 32 হয় এবং স্টিম পয়েন্ট 102 হয়। তাহলে তো সেম প্রসেসর সবগুলো ইউজ করতেছি, এইভাবে যতগুলো থাকবে ততভাবে ইউজ করতে পারবো। যেমন ক্যালভিন স্কেলের জন্য কি হবে, 373 হলো আমার স্ট্রিম পয়েন্ট, আর 273 হলো কি আমার আইস পয়েন্ট। সেভাবেই হচ্ছে। আর এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা কই থেকে আসছে, সেলসিয়াস স্কেলের ডিভাইডেড বাই 5, ফারেনহাইট স্কেল ডিভাইডেড বাই 9, ক্যালভিন স্কেল ডিভাইডেড বাই 5। এগুলো মূলত ব্যবধান। ঠিক আছে, ব্যবধান থেকে আসছে। সেলসিয়াস স্কেলের ব্যবধান কত হয়, 100। মানে এখান থেকে এই কাটাগুলো কয় ঘর থাকে, 100 ঘর থাকে। ফারেনহাইট স্কেলে কত ঘর থাকে, এইটা মাইনাস এটা কত করলে কত হয়, 180। তাহলে ফারেনহাইট স্কেলের জন্য 180টা ঘর থাকে। তাহলে এইটার 100 ঘর ব্যবধান, ফারেনহাইট স্কেলে 180 ঘর ব্যবধান। ঠিক একইভাবে ক্যালভিন স্কেলের যেটা হয় 100 ঘর ব্যবধান। তো সব কাটাকাটি করে যদি করি, তাহলে 5 ব্যবধান, 9 ব্যবধান, 5 ব্যবধান, এইভাবে আর কি সবগুলা হয়। সেই ব্যবধানটা এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা পরেরটাতে যাব। তো এর আগে আরেকটা জিনিস, এটা তো বুঝে নিলাম। তো এরপর আমরা আরেকটা জিনিস বুঝতে যাচ্ছি, সেটা হলো সিস্টেম। তো সিস্টেম কয় ধরনের হয়, সিস্টেম কিন্তু 3 ধরনের হয়। একটা সিস্টেম হলো আমার ওপেন সিস্টেম, যেখানে ভর ভর প্লাস শক্তি দুটারই আদান প্রদান ঘটবে, ভরেরও আদান প্রদান ঘটবে, শক্তিরও আদান প্রদান ঘটবে। ঠিক আছে, মানে একটা খোলা খোলা পাত্র, ধরো খোলা একটা সিস্টেম যেখানে ভর আছে, যে বাতাসে উড়ে যাইতে পারতেছে, এবং বাতাসে যেহেতু উড়ে যাইতে পারতেছে, শক্তি এই পাত্র থেকে বের হয়ে যেতে পারতেছে। তো সেটাকে আমরা ওপেন সিস্টেম বলবো। দ্বিতীয়ত
দ্বিতীয়ত 2 নাম্বার আমরা ক্লোজ সিস্টেম বলবো। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ধরো আমি একটা পাত্র নিলাম, বদ্ধ ধরলাম প্রেসার কুকার, ঠিক আছে? তার ভিতরে যে জিনিসগুলো আছে, প্রেসার কুকারে গ্যাস ছেড়ে দেওয়ার আগে পর্যন্ত ধরলাম গ্যাস ছেড়ে দেয় না, ঠিক আছে? প্রেসার কুকার গ্যাস ছেড়ে দেয় না, তখন কি এই ভরগুলা বাইরে যাইতে পারবে? পারবে না। যেহেতু বাইরে যাইতে পারবে না, তার মানে কি ভর স্থির থাকতেছে, তার মানে ভর পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয়ত শক্তির কথা যদি বলি, দেখো তো প্রেসার কুকারে তুমি যদি হাত দাও, এখানে যদি তুমি হাত দাও প্রেসার কুকারে, তাহলে কি তাপ অনুভব করো বা আশেপাশে তাপ ছড়াই ছিটাই যাচ্ছে, তার মানে কি এর তাপটা বের হয়ে যাচ্ছে, তাপ কি এক প্রকার শক্তি, তার মানে শক্তি বের হয়ে যাচ্ছে। তো ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে আমার কি শক্তি বের হয়ে যাচ্ছে। 3 নম্বর আরেকটা জিনিস, সেটা হলো আইসোলেটেড, মানে সবকিছু থেকে সে বিচ্ছিন্ন। সে ভরও আদান প্রদান করবে না, সে তাপমাত্রাও আদান প্রদান করবে না, বা শক্তিও আদান প্রদান করবে না। সবকিছু থেকে বিচ্ছিন্ন হইলে তাকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন বা আইসোলেটেড। আইসোলেটেড সিস্টেম, এটার ক্ষেত্রে ভরও হবে না, শক্তিও আদান প্রদান করবে না, ঠিক আছে? এতটুকু জানলাম। তো এরপরের বিষয়, এরপরের বিষয় স্থির বিন্দু। এখন আমরা একটু আগে শিখলাম হলো দুইটা বিন্দুর জন্য পার্থক্যর জন্য, কিন্তু এমন একটা থার্মোমিটার বা এমন একটা থার্মোমিটার আছে যেখানে এক বিন্দুর সাপেক্ষে আমাদের সবকিছু মাপতে হবে। যেহেতু এক বিন্দুর সাপেক্ষে সবকিছু মাপতে হবে, তাহলে টি সমানুপাতিক এক্স তাপমাত্রার সাথে তাপমাত্রিক ধর্মটা বৃদ্ধি পাচ্ছে, বাট আমাদের দুইটা বিন্দু বলা নাই, একটা বিন্দুর মাধ্যমে বাই করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা জানা জিনিস কি আছে, আমাদের জানা জিনিস হলো, এই দেখো তো, টি পরম তাপমাত্রার যে জিনিসটা, বা তৈলবিন্দুর তাপমাত্রা, তৈলবিন্দুর তাপমাত্রা আমাদের জানা। তৈলবিন্দুর তাপমাত্রা কি 273.16 কেলভিন। তো এইটা যেহেতু জানা, তো তৈলবিন্দুর তাপমাত্রায় আমাদের তাপমাত্রিক ধর্মটাও আমাদের জানা থাকবে বা দেওয়া থাকবে কোশ্চেনে, সেটা দেওয়া আছে। তাহলে সেই দুটো ইউজ করে আমরা বাই করতে পারবো। তো টি সমানুপাতিক এক্স যদি হয়, তাহলে টি ডিভাইডেড বাই এক্স, আর এই দূরত্ব আমাদের জানা, ইকুয়াল কি ধ্রুবক। যেহেতু ধ্রুবক তাই এটার সমান, ঠিক আছে? সেখান থেকে আমরা এটা বাহির করতে পারতেছি। এরপরে আসো, এরপরে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়বো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা মূলত শক্তি নিত্যতার একটা সূত্র, ঠিক আছে? তো একটা পাত্রে আমি যে পরিমাণ আহ ধরো এটা একটা পিস্টন, এভাবে রেখে দিছি। তো আমি এখানে এভাবে তাপ দিচ্ছি। তো আমি এই পাত্রের মধ্যে যতটুকু তাপ দিব, ধরলাম ডিকিউ পরিমাণ তাপ আমি প্রদান করলাম, তাপ শক্তির পরিবর্তন ঘটাইলাম, এখানে আগুন জ্বালাই দিয়ে বা কয়েলের মাধ্যমে আমি তাপটা ঢুকাই দিলাম। তো এই যে আমি এতটুকু তাপ শক্তি ওকে প্রদান করলাম, হ্যাঁ, ওখানে যদি কোনো সিস্টেম লস না ঘটে, কোনো কিছু যদি না ঘটে, তাহলে কি সে শক্তি নিত্যতার সূত্র মেনে চলবে। শক্তি নিত্যতার সূত্র কি বলে? তাপ শক্তির কখনো অপচয় হয় না, বা তাপ শক্তি কখনো সৃষ্টি বা বিনাশ হয় না। যতটুকু আমরা প্রদান করি ততটুকুই অন্য শক্তিতে রূপান্তরিত হয়, কখনো ধ্বংস হয় না। তো আমি ডিকিউ এখানে প্রদান করলাম, তাহলে এখানে ভিতরে যে আমার গ্যাসের অণুগুলো আছে, সেই গ্যাসের অণুগুলো তাপ শক্তি গ্রহণ করে ছোটাছুটি করবে, মানে তাপমাত্রা পরিবর্তন হয়ে ছোটাছুটি করবে, অনেক আর কি ছোটাছুটি করবে। যদি ছোটাছুটি করে তাদের, তাহলে কি তাদের অন্তঃস্থ শক্তি, অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটবে। এই অন্তঃস্থ শক্তিটা কিন্তু কিসের উপর নির্ভর করে বলতো? অন্তঃস্থ শক্তিটা কিন্তু কোনো আর কি তোমার আহ তাপমাত্রার উপর নির্ভর করে। যদি তাপমাত্রা সেম থাকে তাহলে অন্তঃস্থ শক্তি পরিবর্তন হবে না, আর যদি তাপমাত্রা পরিবর্তন হয় তখনই তো এর ভিতরে গতিশক্তি লাভ হবে। আর গতিশক্তি লাভ হইলে তার মধ্যে একটা বিভব শক্তি বা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো আমি তাপ দিচ্ছি, তার কিছু অংশ এখানে অন্তঃস্থ শক্তির বৃদ্ধি করতেছে, আর কিছু অংশ যেহেতু ছোটাছুটি করতেছে, এই পাত্রে কি আঘাত করবে না অনেক জোরে জোরে, তখন কি এই পাত্রটা ধরো সামনের দিকে চলে আসলো। সামনের দিকে চলে আসলে এ একটা স্থান পরিবর্তন করছে, এতটুকু আয়তনের স্থান পরিবর্তন করছে, তখন আর কি একটা কৃত কাজ হবে। যে কৃত কাজ করার কারণে এটা সরাইতে পারছে বা সরণ ঘটছে, তো সেই কৃত কাজ হবে। তো এই কি কি কাজ করলো, এই ডিকিউ কি কি কাজ করলো, একটা অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাইলো আর কৃত কাজ ঘটাইলো। তাহলে এর ফলে দুইটা জিনিস ঘটছে, তাহলে এইটা সমান এই দুটা জিনিস হবে,
সংরক্ষণশীল সূত্র অনুযায়ী, তাহলে ডি কিউ তাপ শক্তি আমি যেটা প্রদান করতেছি সেটা অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্লাস কৃতকাজের পরিবর্তনের সমান। ঠিক আছে, তো আমি যদি এখন আমাদের জানার বিষয়, রিভিশন করার বিষয়, সিস্টেমে যদি আমি তাপ দেই বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করি, তাপ দেওয়ার ফলেই তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটলো বা সিস্টেম দ্বারা কাজ, মানে কি এই তাপ দিলাম, আমি তাপ দিলাম, দেওয়ার কারণে যে এই কাজটা ঘটলো, তার মানে কি আমি বাইরে থেকে সিস্টেমের উপর তাপ দিচ্ছি বা বাইরে থেকে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি ঘটাচ্ছি। ঠিক আছে, আর সিস্টেম দ্বারা কাজ, নিজে নিজে কাজ করতেছে সেটা। তো তখন কি আমাদের এটা পজিটিভ হবে। ঠিক আছে, এই চিহ্নটা পজিটিভ হবে। আর ডিকিউবে তাপ তাপ যে আমরা দিচ্ছি এটা পজিটিভ হবে। আর যদি আমি সিস্টেম থেকে তাপ বাহির করে নেই, মানে সিস্টেম থেকে আমি তাপ নিয়ে নিলাম, সেক্ষেত্রে কি আমি বাহির করে নিলাম, সেক্ষেত্রে কি অন্তঃস্থ শক্তির কি হ্রাস পাবে। তো হ্রাসও পাচ্ছে। সিস্টেম এর উপর কাজ, আমি বাইরে থেকে চাপ দিয়ে তখন এই পিস্টনটাকে ভিতরের দিকে ঢুকাচ্ছি, যেহেতু ভিতরের দিকে ঢুকাচ্ছি সেহেতু কি আমি চাপ দিচ্ছি না, আমি সিস্টেমের উপর কাজ করতেছি না, তখন কি নেগেটিভ হবে, কারণ কি বাইরের দিকে তখন এই তাপটা বাহির হয়ে আসতেছে। আশা করি বুঝতে পারছি। কখন পজিটিভ আর কখন নেগেটিভ হবে এটা বুঝতে পারছি। এরপর আসো, আর এই জিনিসটা বোঝানোর আগে আমি কিছু জিনিস বুঝাইতে চাই। যে ধরো আমরা এখন সূত্রটা, এই ফর্মুলাটা শিখলাম, এই ফর্মুলাটা শেখার পর আমি এই ফর্মুলাটা শেখার পর আমি আরো কিছু জিনিস শিখাইতে যাচ্ছি। ঠিক আছে, দেখো, তো স্থির চাপে ধরো ধরো এটা আমার পিস্টন, সরি, এটা হলো পিস্টন। ঠিক আছে, লাগানো আছে, তো এর মাঝে গ্যাস আছে যেগুলো উপরের দিকে এভাবে চাপ প্রদান করতেছে, সবগুলো। ঠিক আছে, তো এই পিস্টনে এটার ক্ষেত্রফল এ, এবং ধরলাম চাপ প্রদান কারণে এর ক্ষুদ্র উপরে সরণ ঘটলো ডিএক্স পরিমাণ সরণ ঘটলো। তো এখন আমি কৃতকাজ বাইর করতে যাচ্ছি বা বল বাইর করতে যাচ্ছি। যদি চাপটা স্থির থাকে, যদি চাপ স্থির থাকে, ঠিক আছে, যদি চাপ স্থির থাকে তাহলে আমার দেখো তো এই চাপ নিচের দিকে কি এফ পরিমাণ ফোর্স দিচ্ছে, তো সেম পরিমাণ ফোর্সের উপরের দিকেও দিচ্ছি। তো চাপ যে প্রদান করতেছে ফোর্স তো আমি উপর দিকেও দিচ্ছি। যদি স্থির চাপ থাকে তাহলে সিস্টেমের সম্পাদিত কাজ, হ্যাঁ ঠিক আছে, স্থির চাপ থাকে তাহলে কাজ কি হবে বলতো। এখানে এফ যেটা থাকতেছে সেটা এফ ইকুয়াল কি হবে, আমরা কি জানি, এফ ইকুয়াল, সরি, আমরা কি জানি, চাপ ইকুয়াল কি ফোর্স ডিভাইডেড বাই এ। পুরো এরিয়া জুড়েই তো আমি বল প্রয়োগ করতেছি। ঠিক আছে, তো পুরো নিচের দিকে এমজি কাজ করতেছিল, ভালো কথা, তার বিরুদ্ধে তো আমি উপরের দিকে এফ এফ দিচ্ছিলাম, তাই না। যেহেতু উপরের দিকে এফ দিচ্ছিলাম, তাহলে এফ আর পুরো এরিয়াটা আমি দিচ্ছি না আর কি, গ্যাস গুলো দিচ্ছিল। ঠিক আছে, আর এই এরিয়াটা যতটুকু এরিয়ার উপরে আমি বল প্রয়োগ করতেছিলাম সেটা কি এ, তাহলে চাপ ইকুয়াল কি এফ ডিভাইডেড বাই এ আমরা জানি। তাহলে আমার ফোর্স কি হবে বলতো, পিএ হয়ে গেল। তো আমি এতটুকু ফোর্স দিচ্ছিলাম, তো এতটুকু ফোর্সের কারণে ধরে নিলাম এটা ডিএক্স পরিমাণ উপরে উঠলো। যদি ডিএক্স পরিমাণ উপরে উঠে তাহলে এই এখানে ছিল, এখানে আসছে, তো কতটুকু আয়তনে উপরে গেছে, এতটুকু আয়তন উপরে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এফ বল প্রয়োগে বা এফ বল প্রয়োগে ডিএক্স সরণ হলে কৃত কাজ আমার কি হবে, ক্ষুদ্র সরণে কি ক্ষুদ্র কাজ হয় না, ইকুয়াল কি আমরা কি জানি এফ এক্স, কৃত কাজ ইকুয়াল কি এফ এক্স, তাহলে এফ ইন্টু আমার কি ডিএক্স। ঠিক আছে, তো এফ কে আবার আমরা কি লিখতে পারি, কি পাইলাম, পি এ। তাহলে এফ ইকুয়াল আমাদের হচ্ছে পি এ ডিএক্স। এখন কথা হলো এই দেখো তো, এ ডিএক্স, এ কি আমার ক্ষেত্রফল, ঠিক আছে, এই ক্ষেত্রফল কোন এই ডিএক্স, তাহলে এই পুরো আয়তনটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, ক্ষুদ্র আয়তন। তো পি ডিভি আসলো, তাহলে ডি ডাব্লিউ, আমরা কৃতকাজ ইকুয়াল কি পাচ্ছি, পি ডিভি। তো এটা মাথায় রাখবো, কৃতকাজ ইকুয়াল পি ডিভি। এখন যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেই, যদি ইন্টিগ্রেশন করে দেই
তাহলে আমি মোট কৃতকাজ পেয়ে যাচ্ছি, কৃতকাজের পরিবর্তন পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ইন্টিগ্রেশন পি ডিভি। এখন পি যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে এটা বাইরে আসবে না, আর যদি পি যদি কনস্ট্যান্ট হয় তখন বাইরে চলে আসবে, পি কনস্ট্যান্ট হলে বাইরে চলে আসবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো এটা আর কি গ্যাসের পরিবর্তন, এই জিনিস ডিভিটা কি গ্যাসের পরিবর্তন, গ্যাসের আয়তন পরিবর্তন, ঠিক আছে। তো এরপরে এরপরে এখন যদি আমাদের এটা স্থির আয়তন হয়, বলতো স্থির আয়তন মানে আয়তনের কোনো পরিবর্তন ঘটতেছে না, সে যেখানে ছিল সেখানেই আছে, তাহলে আমার ডিভি ইকুয়াল কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আয়তনের পরিবর্তন হচ্ছে না মানে কি, আয়তন কনস্ট্যান্ট, আয়তন কনস্ট্যান্ট মানে কি ভি মাইনাস ভি ইকুয়াল জিরো, তো ডিভি জিরো, ডিভি যদি জিরো হয়ে যায়, কোনো পরিবর্তনই না হয়, তাহলে পি ইন্টু জিরো হয়ে যাবে, তাহলে আমার কৃতকাজ ইকুয়াল কি হবে, জিরো হয়ে যাবে। তো আয়তন যদি কনস্ট্যান্ট হয় বা আয়তনে যদি পরিবর্তন না ঘটে তাহলে আমার কৃতকাজ জিরো, কারণ কি, তার তো কোনো সরণই ঘটে নাই, ঠিক আছে। তো চাপ এবং আয়তন, ঠিক আছে, এখানে আমরা যেটা জানলাম সেটা তো জাস্ট পি কনস্ট্যান্ট, ঠিক আছে, পি কনস্ট্যান্টের ক্ষেত্রে এভাবে। এখন যদি পি কনস্ট্যান্ট না, আয়তনও কনস্ট্যান্ট না, কিছুই কনস্ট্যান্ট না, তখন আমার কি হবে, তখন আমার হবে ডি ডব্লিউ ইকুয়াল পি ডিভি প্লাস ভি ডিপি, এরকম চেইন রুলের মতো, ঠিক আছে। এরপরে আসো, এখন আমরা মেইন জিনিসে যাই, এটা তো বুঝাইলাম। গ্যাসের আপেক্ষিক তাপ, গ্যাসের আপেক্ষিক তাপ বোঝানোর আগে আমরা প্রক্রিয়াগুলো জেনে নিই। তো সমচাপ, ঠিক আছে, প্রথম যেটা হলো সেটা হলো সম আয়তন বলি, সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া হলো আইসোকোরিক, ইংলিশে আইসোকোরিক প্রসেস। তো আইসোকোরিক সম আয়তন, নাম শুনে বোঝা যাচ্ছে এর আয়তন কনস্ট্যান্ট, যদি আয়তন কনস্ট্যান্ট হয় তাহলে ডিভি ইকুয়াল জিরো হয়ে যাবে, তাই না। যদি ডিভি জিরো হয় তাহলে ডি ডাব্লিউ কি, পি ইন্টু জিরো, তাহলে কাজও আমার জিরো। তাহলে আমার মাথায় রাখার বিষয়, সম আয়তন যদি বলে তাহলে সাথে সাথে আমরা মাথায় রাখবো ডিভি জিরো আর আমার কৃতকাজ জিরো, মানে কৃতকাজ জিরো, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমাদের গ্রাফগুলো কিরকম হবে বলতো, যেহেতু ভি কনস্ট্যান্ট যদি আমি আঁকি তাহলে এদিকে যদি আমি পি রাখি, এদিকে ভি রাখি, ভি কনস্ট্যান্ট, ভি এর পরিবর্তন হবে না, তাহলে গ্রাফে এরকম। যদি আমি ভি এই দিকে রাখি, পি এই দিকে রাখি, তাহলে ভি যেহেতু কনস্ট্যান্ট তাহলে গ্রাফে এরকম হবে। আর যদি পি ভার্সেস টি দিয়ে দেই, তো এখন পিউ নাই ভিউ নাই, ভি তো কনস্ট্যান্ট, তাহলে আমাদের কি পিভি ইকুয়াল এন আর টি ছিল, তাহলে ভি কনস্ট্যান্ট এন আরও তো কনস্ট্যান্ট, তাহলে পি সমানুপাতিক টি হচ্ছে, তাহলে আমার গ্রাফ কি রকম হবে, এরকম হবে। আশা করি বুঝতে পারছি। তো প্রথম সূত্র অনুযায়ী এখন প্রথম সূত্র আমাদের কি ছিল, ডি কিউ যতটুকু তাপ দিব তার অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটবে এবং কৃতকাজ হবে। তো ডি ইউ, ঠিক আছে, তো এর আগে বোঝাই নেই, আমরা 9-10-এ পড়ছিলাম কি, ডি কিউ ইকুয়াল কি এম এস ডেল থিটা, মানে পানির ক্ষেত্রে বা কোনো তরলের ক্ষেত্রে আমি যতটুকু তাপ দেওয়া হবে তার ফলে কতটুকু পরিবর্তন হবে তাপমাত্রার, সেইটা তার ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তনের গুণফলের সমান। তো এইটা যেহেতু পানির ক্ষেত্রে, তো গ্যাসের ক্ষেত্রেও সেরকম হবে। তো তাপ যেটা, তাপেরটা সেম থাকবে। এম, গ্যাসের ক্ষেত্রে আমরা কি পরিমাপ করি, পানির ক্ষেত্রে আমরা ভর পরিমাপ করতেছি, গ্যাসের ক্ষেত্রে আমরা মোল পরিমাপ করি, তাহলে এন। এস, তো পানির ক্ষেত্রে এস ইউজ করি, কিন্তু আমরা যখন গ্যাসের ক্ষেত্রে যদি স্থির চাপে হয় তখন সি ইউজ করি, আর স্থির আয়তন হলে সিবি ইউজ করি, আর ডেল থিটা তো ডেল থিটাই হয়, ঠিক আছে। এটা আমরা কাউন্ট করি। তাহলে এখানে ডিকিউ, যেহেতু আমাদের এটা স্থির আয়তনে, তাহলে ডিকিউ কে আমরা কি লিখতে পারবো বলতো, এন সি
ভি স্থির আয়তন, আর এখানে ডি থিটা বা ডিটি, ঠিক আছে, ডি থিটা বা ডিটি লিখতে পারবো। আর দেখো তো এই ডি ডাব্লিউ আমাদের কি জিরো না, ডি ডাব্লিউ জিরো, ঠিক আছে, ডি ডাব্লিউ যদি জিরো হয় তাহলে এখানে ডি ইউ থাকবে, তাহলে আলটিমেটলি কি থাকতেছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডি ইউ, এইটাই ডি কিউ, মানে যতটুকু তাপ দিব পুরোটাই অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাবে, আর সেটা কি হয়ে যাবে, এনসিবি ডিটি এর সমান হয়ে যাবে, এটা জানলাম, ঠিক আছে। তো আমরা মনে রাখবো, অলওয়েজ মাথায় রাখবো, যে কোনো ক্ষেত্রেই অন্তঃস্থ শক্তি ডিইউ ইকুয়াল এন সিবি ডিটি, এইটাই লিখবো, মাথায় রাখবো এটা, ঠিক আছে। এরপরে আসো, এরপরে এখন আমরা চাচ্ছি যে এই ডিকিউটা ইন্টিগ্রেশন করতে, ঠিক আছে, ডিকিউ এর ইন্টিগ্রেশন করে আমরা লিখতে চাচ্ছি। তো ডিকিউ এর যদি ইন্টিগ্রেশন করতে চাই, এদিকে দেখো, এখন হচ্ছে ডিকিউ চাচ্ছি, তো ডিকিউ আমি বাই করতে চাচ্ছি, তাহলে ডিইউ হবে, আর ডিইউ এর ইন্টিগ্রেশন ফর্ম হলো এটা, এন সিবি ডিটি। তো তাপমাত্রা কি, একটা ইনিশিয়াল থাকবে, একটা ফাইনাল থাকবে, এন সিবি এটা তো কনস্ট্যান্ট তাই না, যেহেতু কনস্ট্যান্ট বাইরে আসবে, আর থাকবে ডিটি, টি ইনিশিয়াল, টি ফাইনাল। তো দিন শেষে আমার কি থাকতেছে, যেহেতু এখানে মনে মনে একটা ওয়ান আছে, ইন্টিগ্রেশন করলে তো টি আসবে, তো দিন শেষে এন সিবি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল এটা থাকতেছে। আবার যদি গুণ দিয়ে দেই, আবার যদি গুণ দিয়ে দেই, দেখো তো, মানে গুণ দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, এভাবে থাকতেছে, ঠিক আছে। আবার সিভি কে দেখো, সিভি কে, সিভিভি কে আর কিভাবে লেখা যেতে পারে, সিভিভি কে আরো একভাবে লেখা যেতে পারে, সেটা হলো ফ্রিডম, ডিগ্রি, ডিগ্রি অফ ফ্রিডম ইন্টু এন আর ডিটি, সরি, সিভি কে লিখতে পারে ডিগ্রি অফ ফ্রিডম ইন্টু আর, সিভি এটা লেখা যায়, আর সি পি এটাকে লেখা যায় এফ প্লাস টু ডিভাইডেড বাই টু আর, এটা লেখা যায়। দেখলে এই সিবির বদলে আবার এটা তো আমরা মনে রাখবো, এই সিবির বদলে আরো কি লিখতে পারি, এন এফ এফ আর ডিভাইডেড বাই টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এরকম লিখতে পারি। তো সেখান থেকে আমার আসতে আছে কি, এন এফ আর টি ফাইনাল টি ইনিশিয়াল ডিভাইডেড বাই টু। তো দিন শেষে এফ বাই টু কে যদি আমি সাইডে রাখি আর পুরোটাকে যদি গুণ দেই, তাহলে এন আর টি, একটু আগে আমরা কি জানলাম, আমরা কি জানি পিভি ইকুয়াল এন আর টি, তো দেখো তো এন আর টি, তাহলে পিভি হবে। তো টি ফাইনালের জন্য, যেহেতু এখানে আমার কি আয়তন কনস্ট্যান্ট, আয়তন চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার পি চেঞ্জ হবে, তাহলে এখানে ভি, পি ফাইনাল ভি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল লিখতে পারবো। আর যেহেতু পি ফাইনাল ভি ফাইনাল ভি ইনিশিয়াল সেম, তাই এটাকে ভিউ লিখতে পারবো। তো এত কিছু দেখানোর প্রয়োজন হয় না, তবুও দেখাচ্ছি, যে আমরা যেটা চাই সেটাই মনে রাখতে পারবো। এটা যদি তাপমাত্রা দিয়ে থাকে, যদি তাপমাত্রা দিয়ে থাকে এটা ইউজ করব, যদি চাপ এবং আয়তন জানা থাকে তখন এটা ইউজ করব, ঠিক আছে। এরপর আসো আইসো করি, আইসো বারিক বা সমচাপ। তো সমচাপের কথা শুনে বোঝা যাচ্ছে পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট হলে ডিপি বা ডেল পি জিরো, ঠিক আছে। তো আমার গ্রাফ কিরকম হবে, পি ভি, তাই পি কনস্ট্যান্ট, তাহলে গ্রাফ এরকম হবে, যদি ভি আর যদি টি দিয়ে বলি তাহলে গ্রাফ এরকম হবে, আবার যদি পি আর টি দিয়ে যদি বলি, পি তো কনস্ট্যান্ট, তাহলে গ্রাফ এরকম হবে, বুঝতে পারছি। এখন আসো মেইন জিনিসে, যে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি বলো তো, কৃতকাজ, যেহেতু আমি ইন্টিগ্রেশন ইউজ করে ফেলছি, তাহলে ইন্টিগ্রেশন পি ডিভি, পি যেহেতু কনস্ট্যান্ট পি বাইরে আসবে, ইন্টু ডিভি, কারণ ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনালের দিকে যাবে, এরকম হবে। তো দিন শেষে কি থাকতেছে বলো তো, পি
ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল এটা থাকতেছে। আমি যদি এখন গুণ দিয়ে দেই পি ভি ফাইনাল মাইনাস পি ভি ইনিশিয়াল, তো পি ভি কে আবার কি লেখা যায় এন আর টি, তাহলে এন আর টি ফাইনাল মাইনাস এন আর টি ফাইনাল, এখান থেকে এন আর কমন নিয়ে আবার টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল এইভাবে রাখবো। তো আমরা মনে রাখবো এইটা অথবা এইটা, যেটা ইচ্ছা যখন যেটা প্রয়োজন, ঠিক আছে। এরপর দেখো ডি কিউপি মানে কি, স্থির চাপে যে তাপটা প্রদান করলাম সেটা ইকুয়াল কি হবে এন সিপি ডিটি, তাই না, এনসিপি ডিটি। তো এনসিপি ডিটি হবে, তারপর যদি আমি ইন্টিগ্রেশন করে দেই তাহলে এইদিকে থাকবে কিউপি ডেল কিউপি পরিবর্তন ইকুয়াল এনসিপি তো কনস্ট্যান্ট, আর এইদিকে থাকবে হলো ডিটি। তো টি ইনিশিয়াল থেকে কি টি ফাইনালে যাবে, তো এনসিপি ইন্টিগ্রেশন করলে থাকবে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, ঠিক আছে, এটা থাকবে। তো এরপর একটু আগে আমি শেখাইলাম, একটু আগে তোমরা জানো বা আগে থেকে তো জানো, এই সিপি এর মান কি বলতো, এফ প্লাস টু ডিভাইডেড বাই টু না, ইন্টু আর ইন্টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল এটা থাকবে। তো এন আর টি এগুলো গুণ হয়ে আমার কি হবে এফ প্লাস টু ডিভাইডেড বাই টু তো থাকতেইছে, আর এটাই এন আর টি গুণ হয়ে কি হয়ে যাবে পি ফাইনাল ভি ফাইনাল মাইনাস এন আর টি ইনিশিয়াল, তাহলে পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল এরকম হয়ে যাবে। তো আমরা এটা মনে রাখবো, ঠিক আছে। তো আসো সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, এটা আমরা জানি। তো এইখান থেকেই ঘুরে ফিরে আমি যদি সিভি এর মান বসাই দিই তাহলে সিপি পাবো হলো এটা, ঠিক আছে। তো এত কিছু মনে রাখবো না, আমাদের আর মনে রাখার জন্য আরো কিছু দেওয়া আছে সেটা মনে রাখবো, আমি এখানে শর্ট নোটে দিয়ে দিছি। তো সেটা দেখি, আর তার আগে আরেকটা জিনিস দেখে নেই যে আমরা ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ শিখলাম। তো এখান থেকে ডিকিউ যেটা, এটা তো স্থির চাপে মানে আয়তন প্লাস কৃত কাজ এই দুটাই করতেছে, ঠিক আছে, এখানে কোনো কিছু জিরো না, যেহেতু কোনো কিছুই জিরো না সেহেতু এই ডিকিউটা কি এই পুরোটা ভার সহ্য করতেছে। তাহলে এখানকে এন সি পি ডিটি হবে, যেটা এখান থেকে পাইলাম, এখান থেকে লিখলাম, ঠিক আছে। আর ডিইউ, ডিইউ এর ক্ষেত্রে একমাত্র ডিইউ যেটা সিবি হচ্ছে, কেন হচ্ছে ওই ক্ষেত্রে কাজ জিরো ছিল, যেই তাপটা দিচ্ছিলাম সেই তাপটা পুরোটাই অভ্যন্তরীণ শক্তি নিয়ে নিচ্ছিল, এবং সেই অভ্যন্তরীণ শক্তিকে আমরা এন সিবি ডিটি লিখতেছিলাম। তাহলে এখানে এন সিবি ডিটি মানে অলওয়েজ এটা মাথায় রাখবো যে সিপি হইলে সিপি এটার জন্য সিপি লিখবো আর এটার জন্য সিবি লিখবো প্লাস পি ডিভি, ঠিক আছে, এটা মাথায় রাখবো। এটা কেন আসলো একটু আগে স্লাইডেও ছিল, সেটা বুঝাই দিইনি, এখানে বুঝাই দিলাম। এরপর আরেকটা জিনিস এখান থেকে বলে দেই যে গামা ইকুয়াল সিপি বাই সিবি হবে, ঠিক আছে। সেইখান থেকে আমার দিন শেষে আসবে এফ প্লাস টু ডিভাইডেড বাই এফ, মানে মান বসাই দিলে এটা হবে গামা, ঠিক আছে। এখন আসো আমরা স্লাইডে চলে যাই, অনেক ব্যাখ্যা করলাম। রুদ্ধতাপীয় ব্যাখ্যা করা, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এগুলো ব্যাখ্যা করা প্রয়োজন, তার আগে আমরা এগুলো দেখে নেই। তো কি কি বুঝাইলাম দেখো তো, সিপি মাইনাস সিপি ইকুয়াল আর হবে, সিপি ডিভাইডেড বাই সিবি ইকুয়াল গামা হবে। তারপর কি সিপি কে আমরা কি লিখতে পারবো আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান ইন্টু গামা, ঠিক আছে। সিবি ইকুয়াল আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, এগুলো মনে রাখবো, ঠিক আছে। তো এখানে দেখো, আবার দেখো এই জিনিসটাই কিন্তু এফ প্লাস টু ডিভাইডেড বাই টু, ঠিক আছে। এক পরমাণু হিলিয়াম আর্গন এগুলোর ক্ষেত্রে গামার মান আসবে হলো 1.67, দ্বিপরমাণুর ক্ষেত্রে এইটা, আর ত্রিপরমাণুকের ক্ষেত্রে তোমার 1.33, ঠিক আছে, ত্রিপরমাণু 1.33, ঠিক আছে। এরপর আসো, তো সমষ্ণ প্রক্রিয়া আমাদের কি পিভি কনস্ট্যান্ট, কেন, কারণ তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল এনআরটি। তো এনআর তো আগে থেকে কনস্ট্যান্ট, টি তো এখন কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে পুরোটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে।
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, টিপি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই গামা, এটা কনস্ট্যান্ট। এই তিনটা আমরা মনে রাখবো। তো আসলে সমষ্ট এগুলো কৃত কাজ। তো কৃত কাজ সমষ্ট প্রক্রিয়ায় আমি একটু বুঝাই দিতে চাই, এখানে বুঝাই। তো সমষ্ট প্রক্রিয়ায় যে কৃত কাজ হবে, তো টি কনস্ট্যান্ট, যদি টি কনস্ট্যান্ট হয় তাহলে কি ডিইউ কনস্ট্যান্ট হবে না, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, একমাত্র এটা তাপমাত্রার উপর নির্ভর করে। যেহেতু নির্ভর করে তাহলে ডি